আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে আবহাওয়ার যে বিরূপ প্রভাব সেটির চিত্র একেবারে খুব বাজে অবস্থায় আছে। টানা 3 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা তো সৃষ্টি হয়েছেই, পাহাড়গুলো নাজুক অবস্থায় আছে। এর মধ্যে পাহাড়গুলো থেকে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় এগুলোতে বসবাস করছিলেন তাদেরকে জেলা প্রশাসন সরিয়ে নিয়েছে। একই সঙ্গে এই চট্টগ্রাম বিভাগের অন্যান্য জায়গাতেও কিন্তু খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে, বিশেষ করে কক্সবাজারে গত কয়েকদিনে পাহাড় ধসে 12 জনের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন এলাকায়, কক্সবাজার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের উপকূলীয় এলাকা সহ নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যে আবহাওয়ার বিরূপ প্রভাব, এই অবস্থায় আমরা আজকে এই চট্টগ্রামের এই দুরবস্থা নিয়ে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি নগর পরিকল্পনাবিদ এবং বিশিষ্ট স্থপতি জনাব আশিক ইমরানকে। তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব আশিক ইমরান, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাই। আমরা আগে মাঠের পরিস্থিতি একটু দেখে নেব। শুরুতে যাব সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। তিনি আছেন কক্সবাজারের রামুতে। জয়, আপনার কাছে জানতে চাই, সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে টানা বৃষ্টিপাতে। আবার পাহাড় ধসেও 12 জনের মৃত্যু হয়েছে গত 3 দিনে। বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন যতটুকু সম্ভব। জয়। ধন্যবাদ শেখ জায়েদ আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কক্সবাজার টেকনাফ মহাসড়ক। এই সড়কটি খুব গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে যেখানে পরিবহন যাওয়ার কথা রয়েছে, সেখানে সেই পরিবহনের উপরে কিন্তু হাঁটু পানি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে টানা বৃষ্টি, সেই বৃষ্টি একই সাথে যোগ হয়েছে জোয়ারের পানি। সব মিলিয়ে বলা যায় এখানকার যারা বাসিন্দা আছেন খুবই দুর্ভোগের মধ্যে আছেন। অনেক পরিবার এখনো পর্যন্ত ঘরবন্দি অবস্থায় আছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, ক্যামেরার চোখে আমরা দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ের পাদদেশে অনেক বাসিন্দা আছেন, তারা কিন্তু ঝুঁকি নিয়ে বসবাস করছেন। যারা ঝুঁকি নিয়ে বসবাস করছে তারা নিজেরাও জানে সেই জায়গায় ঝুঁকি আছে। সেই জায়গায়ও আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢল নেমেছে, সেই জায়গায়ও কিন্তু পানি কিন্তু অনেক বেশি। সেখানেও কিন্তু তারা এখনও পর্যন্ত সেই জায়গা ছাড়ছে না। এমনকি এই জায়গাগুলিতে যেভাবে পানিবন্দী অবস্থায় আছে, তাদের কাছে শুকনো খাবার থেকে নিয়ে অন্যান্য সামগ্রীও তাদের কাছে পৌঁছানোর সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। নৌকা পথে কিন্তু আসলে যে চেষ্টা করছেন, এখানে যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু আসলে যেখানে গাড়ি করে চলাচল করার কথা রয়েছে সেখানে নৌকা করেই কিন্তু তারা চলাচল করছেন। এখানে যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু খুব একটা দুর্ভোগে আছেন। আমরা কথা বলতে চাই, এখানে আরও কয়েকজন আছেন, আমরা একটু জানবো, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কতদিন ধরে আপনারা এই সমস্যার মধ্যে আছেন? আজ 7 দিন, আজকে 7 দিন হয়ে গেছে এখানে পানি এই অবস্থা। পানি মানে প্রচুর পানি, মানে লোকজন বেশি কষ্ট পাচ্ছে এই পানি নিয়ে। ঘর বাড়িতে পানি, ঘরে বাড়িতে কিছু উঠছে, কিছু ওঠে না, কিছু পাহাড় পর্বতে চলে আসছে। ওইদিকে অনেক অঞ্চলে জায়গায় পানি উঠছে। অনেক ঘর পানি ঢুকছে। আপনাদের ঘর বাড়ির কেমন অবস্থা আছে এখন? আমরা তো পাহাড়ের নিচে, তো আমাদের ওখানে উঠে নাই, কিন্তু নিচু যারা আছে ও ঢুকেছে, সব ডুবে গেছে। সড়কের উপরে একেবারে গুরুত্বপূর্ণ যে সড়ক আমরা দাঁড়িয়ে আছি, এই সড়কের উপরে পানি দেখছি। তো এটা কি সবসময় হয় নাকি জোয়ারের পানি? সবসময় হয়। আজকে 2 বছর আগে এর তো বেশি হয়েছিল। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার বাড়ি কোন জায়গায়? ওখানে কি পানি আছে? হ্যাঁ, পানি আছে। কতদিন ধরে এই সমস্যা আছে? এই আজকে 4 দিন ধরে, এখানে পানি। আরো কয়েকজনের সাথে একটু জানতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার ঘর বাড়ি থেকে পানি প্রবেশ করেছে? হ্যাঁ, প্রবেশ করছে। হ্যাঁ, বাড়ি এনে আমার এই 2-4-5 দিন হয়। ফসলি জমিগুলির কি অবস্থা এখন? হ্যাঁ, ফসলি জমিগুলি সবগুলো ডুবে পানি ডুবা। অনেক ক্ষতি হয়েছে, অনেক ফসল। শেখ জায়েদ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা বাসিন্দা আছেন খুব দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমনকি যে বিভিন্ন জায়গায় শেল্টার আছে, যে সাইকেলের শেল্টার, সেই শেল্টারে কিন্তু রাত যাপন করেন। আর দিনের বেলা তারা কিন্তু শেল্টারে না থেকে তারা কিন্তু আসলে তাদের প্রিয়জনদের পাশেই থাকেন। তো সব মিলে বলা যায় 3 দিন ধরে খুব একটা সমস্যা আছেন। বৃষ্টি থামলে তাহলে কিন্তু তাদের কিন্তু আসলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিছুটা হলেও কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব চট্টগ্রাম স্টুডিওতে শেখ জায়েদের কাছে। বড়ুয়া জয়, কক্সবাজার থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। মানুষ
অসহনীয় দুর্ভোগে আছেন, পানিবন্দী হয়ে, এবং শুকনো খাবারের অভাব রয়েছে তাদের। চট্টগ্রাম পরিস্থিতি একটু জানবো। চট্টগ্রামেও শহর এলাকা সহ গোটা এলাকায় এবং উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহর যে সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা, সেটি তো আছেই। বিভিন্ন সড়কগুলো খানাখন্দে পরিণত হয়েছে, এবং যে যানবাহনগুলো চলছে বা যারাই প্রয়োজনে বের হচ্ছেন কঠোর লকডাউনের মধ্যে, ভোগান্তিতে মানুষজন আছেন। বিশেষ করে হাসপাতালমুখী মানুষজনরা খুব ভোগান্তিতে আছেন, যেহেতু করোনা সংক্রমণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আইসিইউ সহ নানা সংকট চট্টগ্রামে রয়েছে। এর মধ্যে আবার পাহাড় ধসের সংখ্যাও রয়েছে, কারণ 3 দিন টানা 4 দিন টানা বৃষ্টিপাতে পাহাড়গুলো একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে। সহকর্মী ফাতেমা জান্নাত মোমো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তিনি জানাবেন চট্টগ্রাম পরিস্থিতি। মোমো। ধন্যবাদ শেখ জায়েদ। আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় পানিবন্দী এখানকার স্থানীয়রা। বিভিন্ন বাড়িঘরেও কিন্তু পানি ঢুকে গেছে, পানিতে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতালটিও। এছাড়া হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়, ঝুঁকিপূর্ণ 17টি পাহাড়ে প্রায় 10 লাখেরও অধিক মানুষ কিন্তু ঝুঁকিতে রয়েছেন। পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে, কারণ এইসব পাহাড়গুলোতে কিন্তু মানুষ স্বল্প আয়ের মানুষরাই কিন্তু বসবাস করে। কম ভাড়াতে থাকার জন্য আসলে মানুষ সেখানে চলে আসে, কিন্তু প্রতি বছর যখন বর্ষা মৌসুম আসে তখন বর্ষাতে কিন্তু পাহাড় ভাঙে এবং প্রাণহানির ঘটনা ঘটে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা আছে যেন এই পাহাড়গুলোতে মানুষ বসবাস না করে। কিন্তু এরপরও কিন্তু মানুষ মানছে না, নিজেদের মতো স্থাপনা তৈরি করেছে এবং এভাবেই বসবাস করছে। তবে যেহেতু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে, যার জন্য প্রশাসনের বিভিন্ন টিম কিন্তু কাজ করছে, তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। 25টি পরিবারকে এরই মধ্যে কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং 105টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। একই সাথে আমরা দেখেছি ফায়ার সার্ভিস কর্মীরাও বিভিন্ন পাহাড়ে কিন্তু মাইকিং করছেন, সতর্কতা বার্তা অব্যাহত রেখেছে যাতে একটা প্রাণহানির ঘটনা না ঘটে, সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রেখেছেন। এবং খুব বেশি যারা ঝুঁকিতে আছে তাদেরকে বাধ্য করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যেতে, এবং আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, চিকিৎসা সেবার ব্যবস্থাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম আজকে, তিনি আমাদেরকে জানিয়েছেন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিবে তাদের খাদ্য সংকট হবে না, তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে, একই সাথে চিকিৎসা ব্যবস্থাও দেওয়া হবে। কিন্তু এরপরও অনেকেই কিন্তু পাহাড় ছাড়তে নারাজ, তারা কিন্তু পাহাড়ে ঝুঁকি নিয়েই বসবাস করছে এবং তারা একটি সিন্ডিকেটের আসলে চক্রের কারণে আসলে পাহাড় ছাড়তে চাচ্ছে না, পাহাড় দখল করে রেখেছে এবং মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, শেখ জায়েদ। মোমো, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ফাতেমা জান্নাত মোমো আমাদেরকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন। ধন্যবাদ আশিক ইমরান। আমরা একটু চট্টগ্রামের চিত্র জানার চেষ্টা করলাম, একই সঙ্গে চট্টগ্রামের কক্সবাজারের যে বাজে অবস্থা, চট্টগ্রামের উপকূলীয় উপজেলাগুলো আনোয়ারা, বাঁশখালী, এগুলোতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম শহরের অবস্থা নিয়ে কথা বলতে চাই। তার আগে যে পাহাড়ের যে অবস্থা আমরা যেটি দেখলাম, আবারও পাহাড় থেকে বেশ কিছু ঘর উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর অর্থাৎ জেলা প্রশাসন। আবার অনেক পরিবারকে তারা নিরাপদে সরিয়ে নিয়েছেন। কিছুদিন আগেও বর্ষার শুরুতেও তারা এটি করেছেন। আবারও কিন্তু পাহাড়ে মানুষজন চলে গেছেন, আবার তাদেরকে সরাতে হচ্ছে। এটি স্থায়ী সমাধান কিভাবে আসবে সেটি আগে পরে জানবো। আপনার কাছে চট্টগ্রাম পরিস্থিতি আগে একটু বলবেন। এই যে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামের নাগরিক হিসাবে এবং একজন নগর পরিকল্পনাবিদ হিসাবে আপনি কি দেখছেন, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। না, আসলে পরিস্থিতি তো সব মিলে খুবই খারাপ। এমনিতেই করোনার থাবায় ছিন্ন ভিন্ন চট্টগ্রাম, কোনো হাসপাতালে কোনো জায়গা নেই। ইভেন আমার মাও কিন্তু আজকে 15 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন করোনা নিয়ে। আমি দেখছি যে কি দুরবস্থা মানুষের। তো সেটার পাশাপাশি এখন যে টানা বৃষ্টিতে চট্টগ্রামের যে চিরাচরিত যেটা সমস্যা, জলাবদ্ধতা, সেটা তো আছেই, পাশাপাশি পাহাড় ধস, ভূমিধস, সবকিছু মিলিয়ে অবস্থা খুব একটা সুখকর না বলে আমাদের মনে হচ্ছে।
এবং আপনি যে বললেন এই যে রাস্তাঘাটের অবস্থা, এই টানা বৃষ্টিতে কিন্তু অধিকাংশ রাস্তায় আবারও খানাখন্দ, ছোটখাটো বড় গর্তে ভর্তি হয়ে গেছে। বিশেষ করে আজকে সকালে ইত্তেফাকের একটা ছবি দেখলাম যে আমাদের সেই বহুল আলোচিত পোর্ট কানেক্টিং রোড, সেটাও বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়ে ইতিমধ্যে অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তো কাজে এই বিষয়গুলো তো আসলে নতুন কিছু না, এগুলা অনেক বছর ধরে এই যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে এবং সাময়িক সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু সে যাই হোক আবার পরিস্থিতি বদলালে আবারও সেই সমস্যাগুলো আগের জায়গাতেই ফিরে আসে। এখানে সবকিছু মিলে আমরা আসলে কিছুদিন আগেও আপনার এই অনুষ্ঠানে পাহাড় কাটা এসব নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে হয়তো কিছু জিনিস বারবার বলতে হয় এই কারণে যে বারবার বললে হয়তো বা কোনো একটা জায়গায় গিয়ে যেখানে এই কথাগুলো শোনা দরকার, এই কথাগুলো জানা দরকার, তারা কিছুটা হলেও জানতে পারবেন বা শুনতে পারবেন। এখন জেলা প্রশাসন হয়তো সাময়িকভাবে কিছু পরিবারকে উচ্ছেদ করেছেন, কিন্তু এই যে এই সাময়িক আবার কিন্তু আমরা সবাই জানি যে এরা আবার স্ব জায়গায় ফিরে আসবে বৃষ্টিটা থামলেই। তো এই অবস্থা থেকে পরিত্রাণটা কি, এটাও কিন্তু আমরা সবাই জানি কিভাবে করা উচিত, কারা এই কাজগুলো করছে, কিভাবে ছিন্নমূল মানুষগুলো ওখানে থাকার সুযোগ পাচ্ছে, কারা কারা এর থেকে লাভবান হচ্ছে, সবাই আমরা জানি। কিন্তু এখানে এই যে বললাম যে একটা সদিচ্ছা দরকার এবং একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার যে আমরা পাহাড়ে আমাদের পাহাড়গুলো আমরা রক্ষা করবো কিনা, পাহাড়ে অবৈধ বসবাস আমরা বন্ধ করব কিনা, এই সিদ্ধান্তটা আগে নিলে আমার মনে হয় বাকি সমাধানগুলো এমনিতে চলে আসবে। শহরের হাসপাতাল, একটি মা ও শিশু হাসপাতাল, বৃষ্টির সাথে জোয়ার আসলে আমরা দেখছি এটি প্রায় ডুবে যায় এবং এটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, মুরাদপুর, বহদ্দারহাট, এইসব এলাকায় এখনো পানি উঠছে। জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে, যেটি সিডিএ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে নালাগুলো পলিথিন সহ অন্যান্য বর্জ্য দিয়ে বন্ধ থাকায় পানি দ্রুত নামতে পারে না। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি আসলে? অবশ্যই যে বক্তব্যটা দিচ্ছে সিটি কর্পোরেশন বা সিটি, এটা তো সঠিক। প্লাস্টিক, পলিথিন এবং পাহাড়ের মাটির কারণে এই নালাগুলো নাব্যতা হারাচ্ছে পরিষ্কার করার অল্প কিছুদিনের মধ্যে। এর থেকে সমাধানটা কি? আমাদের অবশ্যই প্লাস্টিক পলিথিন বন্ধ করতে হবে, যেভাবে হোক এটা বন্ধ করতে হবে, কিন্তু সেই উদ্যোগটা তো নাই। আমরা খালি অজুহাত দিচ্ছি যে এই কারণে বন্ধ হচ্ছে, এই কারণে নালাগুলো ভরাট হয়ে যাচ্ছে, এই কারণে জলাবদ্ধতা হচ্ছে, কিন্তু এই কারণটা যে নিরসন করার যে উদ্যোগটা, সেটা তো পরিবেশ অধিদপ্তরের সাথে এটা বসে যে কিভাবে আমরা পলিথিনের ব্যবহারটা কমাতে পারি, এটা তো আমাদের যে কোনো মূল্যে কমাতে হবে। কমানোর জন্য যে একটা প্রক্রিয়া, সেটা তো শুরু করতে হবে, সেটা একটা কর্মপন্থা সবাই মিলে নির্ধারণ করতে হবে। এভাবে তো খালি এই যে কারণগুলো বলে বলে আর কত বছর আমরা কাটাবো, এবং একজনের ঘরে একজন দায় চাপানোর যে একটা ব্লেম গেমের বিষয়টা কত বছর ধরে আমরা এটা দেখবো। মানুষের দুরবস্থা তো, মানুষের দুর্ভোগ তো কমছে না এবং দিন দিন এটা বাড়ছে। এত হাজার কোটি টাকার এই প্রকল্প করে তাহলে মানুষকে আমরা কি স্বস্তি দিতে পারছি কিনা, এটা তখন একটা বিরাট প্রশ্ন। আমরা খালি বলছি এটার জন্য এটা হচ্ছে না, ওটার জন্য ওটা হচ্ছে না, তাহলে কি করলে কি হবে, কি করলে কাজটা সঠিকভাবে করা যাবে, কি করলে এটা সুফল পাওয়া যাবে, সেই বিষয়টা নিয়ে তো চিন্তা করতে হবে। সেই চিন্তা তো কারোর মধ্যে দেখছি না, শুধু দায় এড়ানোরই একটা এখানে মনোভাব দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যে। এর থেকে বেরোয় আসতে হবে আমাদের। এই যে আমরা বলছি যে নালা খালগুলোতে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য আটকে যাচ্ছে, বলা হচ্ছে যে জলাবদ্ধতা প্রকল্প শেষ হলে এটা হচ্ছে একটা সমাধান, যে জলাবদ্ধতা হবে না। কিন্তু এই প্লাস্টিক বর্জ্য বা এগুলো ফেললে আসলে জলাবদ্ধতা প্রকল্পের সুফল পাওয়া যাবে? মানুষের মানসিকতার পরিবর্তন আসলে কোন ভাবে করবেন? আইনের প্রয়োগত আমরা কখনো এসবের কারণে হতে দেখিনি, সব নালা বা নর্দমায় এগুলো ফেলার কারণে। এখানে আসলে সমান্তরাল ভাবে অনেকগুলো কাজ আমাদের করতে হবে। জলাবদ্ধতা যে প্রকল্প, সেটা এক্সপার্ট ডিজাইন, যেটা শেষ করার দরকার নির্ধারিত সময়, সেটা শেষ করতে হবে। পাশাপাশি আমাদের প্লাস্টিক পলিথিনের এই সমস্যাটা চিহ্নিত করা আছে, এটা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের পাহাড় কাটা বন্ধ করতেই হবে। এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করার আমাদের সুযোগ নেই। এই সবকিছু মিলিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই জলাবদ্ধতা প্রকল্পটা কাজ করবে এবং পাশাপাশি জনগণকে সচেতন করার পাশাপাশি শাস্তির আওতায় আনতে হবে, আইন প্রয়োগ করতে হবে, আইনের প্রয়োগটা নিশ্চিত করতে হবে।
যারা এই নালা নর্দমা ভরাট করার জন্য দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে। এটা আনতেই হবে, মানে এই যে এখানে কোনো জিরো টলারেন্স নেই, কাজগুলো করতে হবে আমাদের সবাইকে মিলে, বিশেষ করে যারা অথরিটি আছে, সিডিএ, সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনী, পরিবেশ অধিদপ্তর, সবাইকে তার জায়গা থেকে কিন্তু আন্তরিকভাবে কাজ করতে হবে। অন্যথায় এই প্রকল্পটা আপনার এখন যেমন দেখছি শতকরা 50% কাজ শেষ হওয়ার পরে যে অবস্থা দেখছি, 100% কাজ শেষ হওয়ার পরেও কিন্তু একই অবস্থায় প্রকল্প থাকবে। এটা দিয়ে পানি নিষ্কাশিত হবে না যদি এটা সবসময় প্লাস্টিক পলিথিনে ভর্তি থাকে। এবং একই সাথে সমস্ত প্লাস্টিক পলিথিন গিয়ে কিন্তু কর্ণফুলী নদীতে জমা হচ্ছে। কর্ণফুলীর নাব্যতা দিন দিন কমছে, 20 থেকে 30 ফিট পলিথিনের স্তর জমে গেছে। তাহলে কর্ণফুলীর নাব্যতা যদি হারিয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, দেশেই থাকতে হবে। দেশেই থাকতে, অন্য কোনো সমাধান আমরা আর আশা করতে পারি না। তখন এটা অনেক দেরি হয়ে যাবে আসলে এই সমস্যাটা সমাধান, সেটাও তো আমাদের পক্ষে আর করা সম্ভব হবে না। সড়কের অবস্থা বৃষ্টিপাত হলে আমরা যেটি দেখি, এই টানা 3 দিন বৃষ্টিপাতের আগেও আবার দীর্ঘ সময় বৃষ্টিপাত ছিল, এবং তখন যে রাস্তাগুলো বাজে অবস্থার সৃষ্টি হয়েছিল সেগুলোর মেরামতি হয়নি, তার উপর আবার বৃষ্টিপাত হচ্ছে। এখন আমরা যেটি দেখছি, বিশেষ করে এই যে যেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে এর আশপাশে এবং শহরের বিভিন্ন মোড়ে, বিভিন্ন ব্যস্ততম এলাকাগুলোতে একেবারে ভয়ঙ্কর খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এটিতে নানা ধরনের ভোগান্তি হচ্ছে। এর আগে আপনার সঙ্গে একবার কথা হয়েছিল যে ইমার্জেন্সি রেস্কিউ বা এগুলো মানে দ্রুত মেরামত করা, যে বৃষ্টিটা থামলো, থামার সাথে সাথে মেরামত করা, এই ধরনের কোনো উদ্যোগ আমরা কিন্তু এখনো দেখিনি সিটি কর্পোরেশনের। এবং মানুষের যে ভোগান্তিটি হচ্ছে সেটি তো খুবই মানে দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কাজগুলো যেগুলো করা হয় সেগুলো সেরকম টেকসই না। আপনি নিশ্চয়ই নজরে এসেছে আপনার। অবশ্যই এখানে টেকসই তো না, কারণ যে কাজগুলো ইমার্জেন্সি বেসিসে করা হয়, আমরা জানেন কিছুদিন আগে ওয়াসা চট্টগ্রাম শহরের প্রত্যেকটা রাস্তা কেটে ছিঁড়ে একাকার করেছে। সেই রাস্তাগুলো কোনোভাবে ব্রিজ সোলিং করে উপরে সামান্য, সেটা আমার মনে হয় 10 মিলিমিটারের মতো একটা কোনো রকম একটা প্রলেপ দিয়ে সেই রাস্তাগুলোকে কার্পেটিং করা হয়েছে, যেটা এখনই আমরা এটার ফল ভোগ করছি। যে অল্প বৃষ্টিতে অধিকাংশ রাস্তা যে সামান্য যে কার্পেটিং করা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে। এবং সিটি কর্পোরেশনের যে ঠিকাদাররা যে অল্প অল্প করে তারা কাজগুলো করে 1 কিলোমিটার এভাবে করে কাজগুলো ভাগ করে দেওয়া হয়, যাতে মানে অধিক সংখ্যক ঠিকাদার কাজের সুযোগ পায়। এটা করতে গিয়ে যে মান নিয়ন্ত্রণের যে বিষয়টা সেটা একেবারেই থাকে না। অধিকাংশ ঠিকাদারের জনবল নাই, ইকুইপমেন্ট নাই। যে এই যে এটা তো একটা সায়েন্স আসলে, আপনি বিটুমিন একটা কেমিক্যাল, এটাকে নির্দিষ্ট নির্ধারিত গণনাকে এটাকে একটা বয়েল করার একটা বিষয় আছে, এটা একটা টেকনিক্যালি হ্যান্ডেল করার বিষয় আছে, কম্পোজিশনের বিষয় আছে। ওই যে বিষয়গুলো এগুলো একেবারেই অনুপস্থিত, যার ফলে দায়সারা ভাবে কোন রকম একটা প্রলেপ দিয়ে এটা চলে যায়, কিন্তু যে যে কাজ হলে এটা করা যে এটা হয় না। মানে একটা বৃষ্টিতে কিংবা একটু ভারী যানবাহন চলাচল করলে এই রাস্তাগুলো আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তো এর থেকে তো বের হয়ে আসতে হবে, মানে আমাদের মান নিয়ন্ত্রণের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং যারা এই কাজে তদারকিতে থাকেন প্রকৌশলী, বিশেষ করে প্রকৌশল বিভাগ, তাদেরকে কিন্তু আন্তরিকভাবে এখানে কাজ করতে হবে। এবং বর্ষার যে রাস্তা, ইভেন আমরা পার্শ্ববর্তী দেশ কলকাতা শহরেও তারা কিছু এটা লোকাল মেথড তারা আবিষ্কার করেছে রাস্তাগুলোকে টেকসই করার জন্য, যেটা আমাদের অতি বৃষ্টি প্রবণ এলাকা। তো সেই কিছু বিষয় তো আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। আমরা সেই 50 বছর আগে সেই প্রযুক্তি দিয়ে, 50 বছর আগের জ্ঞান দিয়ে কিন্তু আমরা এখনো রাস্তাগুলো করছি, যেটা পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। এখন অনেকগুলো এখানে পন্থা অবলম্বন করে রাস্তাগুলোকে টেকসই করার সুযোগ আছে। এটা এখন কোনো রকেট সায়েন্স না, শুধু আন্তরিকতা থাকলে একটু এবং সততা থাকলে আমার মনে হয় আমাদের রাস্তাগুলো আমরা টেকসই করতে পারবো। কারণ পৃথিবীর সব দেশ একই বিটুমিন, একই পাথর দিয়ে রাস্তা করছে, তো ওদের গুলো থাকলে আমাদের গুলো কেন থাকবে না? আমাদের গুলো কেন 2 মাস পরে নষ্ট হয়ে যাবে? তাহলে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আমরা জানি। কাজে এগুলো চিহ্নিত করতে, মানে সবার আগে আন্তরিকতা। এই যে আমরা যে জনদুর্ভোগকে যে কোনো রকমই আমরা এটা গ্রাহ্য করি না, যে আমাদের যে একটা দায়িত্ব আছে মানুষের প্রতি, মানুষের দুর্ভোগ লাঘব করা আমাদের যে একটা নৈতিক দায়িত্ব, আমরা যারা সরকারি সংস্থাগুলোতে আছে মানুষকে সেবা দেওয়া যে আমাদের একটা নৈতিক দায়িত্ব, এই জায়গাটায় আমাদের অনেক দুর্বলতা আছে। তো এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে, আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে। আসলে এখানে আমি একটু হাইপোথেটিক্যাল কথা বলছি, হয়তো এটা ইমোশনাল মনে হবে, কিন্তু
এটাই সত্যি, এটাই সত্যি। হ্যাঁ, এভাবে সবাইকে এটা যদি ওন না করি আমরা সমস্যাগুলো, এবং আন্তরিকতা দিয়ে মানুষকে সম্মান করতে না জানি, শহরের মানুষকে সেই সম্মানটুকু যদি আমরা করি, মানুষকে করতে শিখি, আমাদের সাধারণ জনগণকে, এরা অনেক সহনশীল, কিন্তু সমস্ত অনেক কষ্ট করে আমাদের সাধারণ মানুষ অনেক সংগ্রাম করে তারা জীবিকা নির্বাহ করে, তাদের প্রতি একটু সম্মান তো আমাদের সবার রাখা উচিত, যারা দায়িত্বশীল আমরা পদে আছি। জি, অনেক অনেক ধন্যবাদ জানাই জনাব আশিক ইমরান আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম স্থপতি আশিক ইমরানের সঙ্গে, নগদ পরিকল্পনাবিদ। চট্টগ্রামে এই যে টানা বৃষ্টিতে যে বাজে অবস্থা সৃষ্টি হয়েছে, বিশেষ করে পাহাড় ধসের সংখ্যা এবং রাস্তাঘাটের বাজে অবস্থা, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, এই বিষয়গুলোর সুন্দর সমাধান কিভাবে হতে পারে এই বিষয়ে কথা বলছিলেন তিনি। আজকের আয়োজন এখানে শেষ করব, তার আগে জানিয়ে দিতে চাই চট্টগ্রামে গত 24 ঘন্টায় 17 জন মারা গেছেন করোনায়, শনাক্ত হয়েছে 1315 জন। আইসিইউ সংকট রয়েছে, করোনা হাসপাতালে বেডের সংকট রয়েছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।